সারা দেশে ধীরে ধীরে জমে উঠছে কোরবানির হাট। চাহিদা বেশি মাঝারি ও ছোট পশুর। অনলাইনে গরু কেনায় আগ্রহ বেশি রাজধানীর ক্রেতাদের। কনভিনিয়েন্ট আর কি আমার জন্য হাটে যাওয়ার থেকে, জাস্ট এই কারণে আসা। মোটামুটি স্যাটিসফাই সবাই, আমরা যারা আসছি বা আরও দু এক জায়গায় দেখছি মোটামুটি ভালো। আনসার ভিডিপির জাতীয় সমাবেশে কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, চেইন অফ কমান্ড না মানলে বাহিনী নিয়ে জনমনে তৈরি হয় আস্থার সংকট। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। মাদক বিক্রির হটস্পট মোহাম্মদপুর। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদিনই হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা গ্রেফতার। হামির উপসর্গে বরিশাল ও সিলেটে আরও 3 শিশুর মৃত্যু। টিকা কিনতে অর্থ সংকট নয়, ক্রয় সংক্রান্ত জটিলতা ছিল, ব্রিফিংয়ে জানালো ইউনিসেফ। যুক্তরাষ্ট্রের ক্ষমতার বলয় ভাঙতে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার গঠনে একমত চীন রাশিয়া। মধ্যপ্রাচ্যে স্থিতি ফেরাতে কার্যকর সিদ্ধান্তের আহ্বান জিনপিং পুতিনের। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর খামারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে মাঝারি আকারের দেশি গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি। আবার বড় ও বাহারি গরু দেখতে ভিড় থাকলেও বিক্রির তালিকায় এগিয়ে রয়েছে তুলনামূলক কম দামের গরু। এদিকে ঈদ সামনে রেখে রাজধানীতে বসতে শুরু করেছে পশুর হাট। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায় শেষ সময়ের অপেক্ষায় আছেন বিক্রেতারা। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর খামারগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের আনাগোনা। অনেকে বাজেটের মধ্যে ভালো গরুর খোঁজে ঘুরছেন এক খামার থেকে আরেক খামারে। খামারগুলোতে বড় ও বাহারি গরু ঘিরে রয়েছে আলাদা আকর্ষণ। বিশেষ করে বিশাল আকৃতির সাদা গরু কিংবা বিদেশি জাতের গরু দেখতে ভিড় করছেন অনেকে। যদিও এসব গরুর দাম কয়েক লাখ পর্যন্ত হাঁকা হচ্ছে। আমাদের এখানে গরু রেখে যাচ্ছে কিনে খাওয়া দাওয়া আমাদের এখানে করছে, এটার জন্য আলাদা কোনো চার্জ নেই। তো আমরা কি সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা করছি। মোটা তাজা করানোর কোনো ওষুধ ব্যবহার করি না, ফিড খাওয়াই না আমরা, কাঁচা ঘাস, তারপর ভুট্টার সাইলেজ, ভুসির ওপরে আমরা নির্ভরযোগ্য। খামারিদের মতে এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাঝারি আকারের দেশি গরু। বিশেষ করে 90,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে থাকা গরুর চাহিদাই বেশি। সবচেয়ে বেশি যে চাহিদাটা এটা হচ্ছে আপনার 1,20,000 থেকে আপনার 2 লাখ পর্যন্ত প্রচুর চাহিদা। আর আরেকটা শ্রেণী আছে যেমন 2 লাখ থেকে 2.5 লাখের মধ্যে, এই গরুগুলোর চাহিদা বেশি। এখানে সব জাতের মোটামুটি ক্রস আছে, তারপরে দেশাল আছে, মুন্ডি আছে, সব ধরনের গরুই আছে। আর আমাদের এখানে তো কাস্টমার আসে বসে পরে দেখা শুনে আড়ায়া, মানে ওনাদের মন অনুযায়ী আর কি নিতে পারে। এবার খামারগুলোতে অনলাইনেও বিক্রি বেড়েছে। লাইভ ভিডিও, লাইভ ওয়েট ও আগাম বুকিং এর মাধ্যমে ঘরে বসেই গরু পছন্দ করছেন অনেক ক্রেতা। ক্রয় ক্ষমতার ভিতরেই আছে, মোটামুটি স্যাটিসফাই সবাই, আমরা যারা আসছি বা আরও দু এক জায়গায় দেখছি মোটামুটি ভালো। কনভিনিয়েন্ট আর কি আমার জন্য হাটে যাওয়ার থেকে, জাস্ট এই কারণে আসা। অ্যারাউন্ড 500 কেজি লাইভ ওয়েটের আশেপাশে আমি করছি আর কি। এদিকে রাজধানীর হাটগুলোতে গরু আসতে শুরু করলেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। ঈদের শেষ কয়েকদিনে বেচা বিক্রি জমে উঠবে বলে আশাবাদী তারা। গরু আনছিলাম রাত্রে 9টা, একটা আছে 6টা বেচছি। ওই লেও ভাই 30 পড়ছে, 33 বেচছি, 25 পড়ছে, 30 বেচছি, এরকমই। এখন তো বেচা কিনি নাই ভাই, কাস্টমারই নাই, বেচা কিনিও নাই। গরু এখানে 18টা আনছি, একটা বিক্রি করতে পারি না, আরও 32টা কিনে আছে। ওটি এখানে আনলে তো গরুর প্রতি অনেক টাকা খরচ। এখন তো করবে আসেনি গা, সামনে আসবো আর এত আগে এলে গরু নষ্ট হয়ে যাবো গা, তার জন্য ব্যাপারে গরু আনতেছি না। সামনে শুক্রবার থেকে গরু ভরপুর ইনশাআল্লাহর মধ্যে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধ্যের মধ্যে কোরবানি সম্পন্ন করতেই আগ্রহ সাধারণ মানুষের।
সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কোরবানির পশু বেচাকেনার খবর জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লোপা, প্রথম দিকের হাট এবং গবাদি পশুর আমদানি কিছুটা কম। আমরা রয়েছি রাজশাহীর সিটি হাটে। এই হাটটি রাজশাহীর সব থেকে বড় হাট। রাজশাহীর মধ্যে সিটি হাট, তাহেরপুর হাট, বানেশ্বর হাট, এই তিনটি হাটই আসলে সব থেকে বড়। এবং প্রথম অবস্থাতে আমি যতটুকু দেখছি যে গরুর সরবরাহ সেটি কিছুটা কম রয়েছে এবং ক্রেতার সংখ্যাও কিন্তু কিছুটা কম, বেচা বিক্রিও অনেকটা কমই বলা যায়। এবং উত্তরবঙ্গের মধ্যে সব থেকে কিন্তু বড় কোরবানির হাট বলা হয় এই সিটি হাটকে। এবং প্রতি সপ্তাহের মধ্যে রবিবার এবং বুধবার করে কিন্তু হাট বসলে এখানে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ব্যবসায়ী তারা এখানে আসেন, এসে কিন্তু এই কোরবানির যে গরু সেটি কিন্তু কিনে থাকেন। বেচাকেনা কিছুটা জমে উঠেছে সকাল থেকে এবং বিক্রেতারা বলছেন যে হাটে ক্রেতা থাকলেও কিন্তু গরুর ভালো দাম কিন্তু তারা বলছেন না এবং এখন পর্যন্ত ক্রেতারা গরু দেখছেন। আজকে আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি যে ছোট সাইজের যে গরু রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 90 হাজার টাকার মধ্যে এবং মাঝারি গরু 90 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বড় সাইজের যে গরু সেগুলো 2 লাখ থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ এই দামে মূলত বিক্রি হচ্ছে। এখন সাধারণত ক্রেতার সংখ্যা বাজারে কিন্তু কিছুটা কম এবং এই দু একদিনের মধ্যে ক্রেতারা কিন্তু আসলে একদম দামাদামিতে কিন্তু মুখরিত হবে এই হাটগুলো। অন্যদিকে ঢাকার যে ব্যাপারীরা রয়েছে তারা হাটে এসেছেন, বিশেষ করে মাঝারি এবং বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু তারা কিনছেন। এবং রাজশাহীতে কিন্তু রাজশাহী জেলায় 3,71,000 কোরবানির পশু চাহিদার বিপরীতে 4,63,000 কোরবানির পশু লালন পালন করা হয়েছে এবং এই গরুগুলো মূলত এই রাজশাহীর কোরবানির চাহিদা মিটিয়ে ঢাকার যে পাইকাররা রয়েছে তারাও এসেছেন এবং তারা এখন থেকেই কিন্তু গরু কিনছেন ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য। এবং বড় এবং মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু ঢাকার পাইকাররা কিনছেন এবং ছোট সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু স্থানীয় পর্যায়ে বিক্রি হচ্ছে। লোপা, তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাহারি নামের বিশাল সব গরু নজর কাটছে চট্টগ্রামে। আগেভাগেই এগুলোর দেখা মিলছে বিভিন্ন এগ্রো ফার্মে। দেখতে সুন্দর বলে দর্শনার্থীদের আগ্রহও বেশি, তবে দাম আকাশচুম্বী, ফলে আপাতত দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। সবার আকর্ষণের কেন্দ্রে থাকা এসব গরুর বেশিরভাগ এখনও অবিকৃত। 5.5 ফুট উচ্চতা আর প্রায় 1100 কেজি ওজনের গরুটির চলনে বলনে রাজকীয় ভাব। নাম দেয়া হয়েছে স্টার বয়। দেশের সবচেয়ে বড় শাহিওয়াল জাতের গরু দাবি করে 25 লাখ টাকা দাম হাঁকছেন খামারি। অন্যদিকে বাঘের মতো ডোরাকাটা দাগের এই গরুর নাম দেওয়া হয়েছে হোয়াইট টাইগার। অন্যান্য গরুর তুলনায় বেশ মেজাজি। উলবাড়ি সিব্বি জাতের গরুটির দাম 10 লাখ টাকা। এই দুইটাই গরু ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বছর সবার মাঝখানে ভালো সাড়া ফেলেছে এবং ক্রেতাদের মাঝখানেও একটি ভালো ডিমান্ড রয়েছে এই দুইটি গরুর জন্য। কোনো গরু বিশাল আকৃতির, আবার কোনো গরু বর্ণের কারণে আলাদা। তবে এশিয়ান এগ্রোর এই গরুটির বিশেষত্ব এর 2 ফুট লম্বা শিং। রাজস্থানী কাংরাজ জাতের 800 কেজি ওজনের গরুটির দাম হাঁকছে 8 লাখ টাকা। ইন্ডিয়ান রাজস্থানের থেকে কালেকশন করা, আমাদের প্রায় 2 বছর যাবত আমাদের ফার্মে রাখছি। এটা কাস্টমাররা অনেক পছন্দ করতেছে, গরুটাকে কেনার জন্য আসতেছে অনেকে। ওজন 1 টনের বেশি, তাই গরুটির নাম টন। চট্টগ্রামের বাইজিত এলাকার নাহার এগ্রো ফার্মে 5 বছর ধরে পালিত গরুটি নজর কাটছে সবার। যতগুলা ফার্ম আছে আমি বিশ্বাস করি আমার এই গরুটা সর্বোচ্চ হাইটের গরু। যখন মানুষ এটার পিছনে দাঁড়ায়, আসলে মানুষকে এক পাশ থেকে দাঁড় করলে আরেক পাশে দেখা যায় না। ঘির, ব্রাহ্মা, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, নুকরা, হাসা, সিন্ধি সহ দেশি বিদেশি নানা প্রজাতির এবং বাহারি নামের এসব গরু দেখতে খামারে প্রতিদিন ভিড় করছেন অনেকে। বড় সিংহালা গরু আছে, তারপর সাদা গরুটা দেখতে অসাধারণ, এগুলোর প্রতি আলাদা একটা মায়া আমাদের লাগছে। ভিন্ন জাতের গরু কি আছে, বড় জাতের গরু, সেগুলো দেখার জন্য এবং খুবই এনজয় করছি আমরা সবাই। ব্রাহ্মা বলেন, অস্ট্রেলিয়ান বলেন, বিভিন্ন শাহিওয়াল বলেন, এখানে বিভিন্ন গরুর জাত আছে। কোরবান ছাড়া আমাদের গরু দেখা হয় না, ওই কারণে আসা। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় গরু কেমন আসছে ওগুলো একটু এক্সপ্লোর করার কারণে আসা আর কি। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
চেইন অব কমান্ড এবং নিয়ম মেনে না চললে যে কোনো বাহিনীর প্রতি জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। তাই নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে আনসার ও ভিডিপি। বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে সব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রম শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজ শ্যামল গাজীপুরের শফিপুরের আনসার ভিডিপি একাডেমি। দিনের শুরুতে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের সর্বোচ্চ দক্ষতা ও প্রশিক্ষণ তুলে ধরার চেষ্টা করেন বাহিনীর সদস্যরা। তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রের যে কোনো দুর্যোগ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কিংবা সহিংসতা মোকাবেলার নানান কৌশল প্রদর্শন করেন তারা। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ৬৭০ জন আনসার সদস্যের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। জানান, গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি ও আনসার বাহিনীকে একীভূত করেন। গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং আনসার বাহিনী একত্রীভূত হয়। স্বাধীনতার ঘোষকের এই দূরদর্শী পদক্ষেপই আনসার ও ভিডিপিকে আজকের বহুমাত্রিক, জনসম্পৃক্ত এবং গণপ্রতিরক্ষায় সক্ষম বাহিনীতে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিল। পর্যায়ক্রমে এই বাহিনীকে মানব সম্পদ উন্নয়ন প্ল্যাটফর্মে রূপান্তর করা গেলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। আধুনিক ও জবাবদিহিমূলক বাহিনী গড়তে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে ভিডিপি বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬ এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই বাহিনীকে স্বেচ্ছাসেবী কাঠামো থেকে একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দিয়েছিলেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। ভবিষ্যতে আরও আধুনিক গতিশীল বাহিনী হিসেবে গড়ে উঠতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, গাজীপুর। মোহাম্মদপুর নাম শুনলেই অনেকে কেঁপে ওঠেন আতঙ্কে। হত্যা, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কি নেই এখানে। মাদক ব্যবসা আর আধিপত্যের লড়াইয়ে মূলত মোহাম্মদপুরে অস্ত্রের ঝনঝনানি। রাত নামলে স্থানীয়দের চলাচলেও গা ছমছম অবস্থা। সন্ত্রাসীদের সাথে পুলিশের যোগসাজশের অভিযোগও তুলছেন কেউ কেউ। রাজধানীর বুকে কিভাবে গড়ে উঠল এমন নিয়ন্ত্রণহীন অপরাধ জগৎ? তানভীর মিজানের ছবিতে রেদওয়ান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের পর অবাঙালিদের পুনর্বাসনের জন্য গড়ে ওঠা জেনেভা ক্যাম্প। সময়ের পরিক্রমায় সে এলাকায় এখন রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ জনপদ। মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বাবর রোড স্থানীয়দের কাছে এখন পরিচিত মাদকের হাট নামে। পরিচয় গোপন করে বাবর রোডে গিয়ে দেখা যায় এই পথে চলাচলকারীদের ঘিরে ধরছেন মাদক কারবারিরা। দিনে দুপুরে হতে হয় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি। ক্যাম্পের ভেতরেই হাঁকডাক দিয়ে চলছে মাদক কেনাবেচা।
আমাদের হাতেও পেলাম 2 ধরনের মাদক, ইয়াবা আর হিরোইনের মতন ভয়ঙ্কর মাদক পাওয়া গেল এই ক্যাম্পের গলিতেই। অথচ সড়কের 2 প্রান্তেই পুলিশের অবস্থান। স্থানীয়দের অভিযোগ, মাদক ক্রেতাদের মাঝে মধ্যে আটক করলেও মূল কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গেলেই হবে ক্যাম্পের বাজারে, হ্যাঁ গেলেই হবে, আর ওই ডাকবে রেখে বেচে। মাদক ব্যবসা, চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরে সক্রিয় অন্তত অর্ধশত অপরাধী চক্র। বিভিন্ন নামে গড়ে ওঠা এসব গ্রুপের দ্বন্দ্বে প্রায়ই ঘটছে হামলা, ছিনতাই, কুপিয়ে হত্যা। জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন ছদ্মনামে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে অপরাধীরা। পারিবারিক নাম ইমন হোসেন, তবে এলাকায় পরিচিত ছিলেন অ্যালেক্স ইমন নামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনি ছিলেন কথিত অ্যালেক্স গ্রুপের প্রধান। দিনের আলোতেই প্রতিপক্ষ আরমান সাব্বির গ্রুপের সদস্যরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাকে। হত্যার সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজে। ওই যারা মারছে অবসাতে ছিল, এই যে মারামারি দৌড়াদৌড়ি করতো, খুব আইসা আমি আইসা জড়াই ধরছি, জড়াই ধরাতে দিই আমার এই যে এখন আমার এই যে গায়ে রক্ত, পরে দিই যে আমার ছেলের মাথা মতো সব কাটা, আর কেউ ধরতে দিতে আসে না। ও মরার পর শুনতেছি যে ওর 18টা মামলা ছিল। যদি ওর 18টা মামলা থাকেই থাকে, একটা মানুষের একটা মামলা থাকলে তো উনি জেলে থাকে, ওর 18টা মামলা, পুলিশ কেন তাহলে ওকে ধরে নেই? আরমান, শাহরুখ, কাল্লু, তারপর হচ্ছে ওদের যে বড় ভাই সাব্বির যে লিগ দেয়, উনিও ছিল। ওরা ওই এলাকার প্রচুর মানে গ্যাং লিডার, ওদেরকে সবাই ভয় পায়। দীর্ঘদিন ধরে বাবর রোড এলাকায় বসবাস করেন এক কলেজ শিক্ষক, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে চান না, কারণ ভয়। এখানে গোলাগুলি হয়, ছুরি নিয়ে রস্তের ঝনঝানানি, ওরা নিজেরা মারামারি, খুন খারাপ, ঢেল, অনর্গল, মানে ছোট বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করে। এই ক্যাম্প থাকা অবস্থায় কোনো ক্রমেই এটার সমাধান হবে না। শুধু ভয় আমার কেন, প্রত্যেকটা মানুষের ভয় আছে, কারণ আমরা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করি তারা সবসময় আমরা রিস্কের ভিতরে থাকি। এদের সাথে উল্টাপাল্টা কোনো কিছু বলে বা প্রতিবাদ করতে গেলে মনে করেন দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ওরা এসে বাসা বাড়িতে আক্রমণ করে। অথচ এই মোহাম্মদপুর এলাকায় রয়েছে বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের আশঙ্কা, সহজলভ্য মাদকের ভয়াল থাবা ধীরে ধীরে গ্রাস করছে তরুণদেরও। ড্রাগ তো এখন একটা মেনেসের মতো পরিণত হয়েছে, হ্যাঁ, এবং আমাদের এই তরুণ সমাজকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, কিন্তু যদি এই মাদকের এই হাত থেকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে তো এই ডিভিডেন্ড তো আমাদের জন্য একটা লায়াবিলিটি হয়ে যাবে। এই দায়িত্বটা কে নেবে? যে যখন মিডিয়াতে বলাই হচ্ছে যে সিটি অফ গডের মতো একটা ডিস্টোপিয়ান একটা জায়গায় চলে গেছে, সো এই জায়গাটা আমাকে যদি ইন্টারভিন করতে হয়, তাহলে সেটা কোথায় করবে? পুলিশ বলছে ঘনবসতিপূর্ণ এলাকা আর অসংখ্য সরু গলির কারণে অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে তাদের, তবে নিয়মিত অভিযান চলছে। এই গলিগুলোকে টার্গেট করে আমরা বেশ কিছু গলিতে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি, কিছু দেখবেন যে বন্ধ আছে, আর বাকি বড় বড় গলি যেগুলো, এই গলিকে টার্গেট করে আমরা দুপুর থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি চেকপোস্ট এবং বেশ কয়েকটি পুলিশ স্পট আমরা এখানে রেখেছি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাত নামলেই জেনেভা ক্যাম্প আর বাবর রোডের চিত্র হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আইন শৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানের কথা বলা হলেও থামছে না মাদক, সহিংসতা আর আতঙ্কের বিস্তার। প্রশ্ন উঠছে, রাজধানীর মধ্যেই কিভাবে বছরের পর বছর টিকে থাকে এমন অপরাধের অভয়ারণ্য, আর কবে নিরাপদ হবে মোহাম্মদপুর? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নেপাল থেকে দেশে ফিরেই গ্রেফতার হলো মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা। মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক সহ 29টিরও বেশি মামলা রয়েছে। পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পে মাদকের বিস্তার এবং নিয়ন্ত্রণে তার সক্রিয় ভূমিকা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থেকে পিচ্চি রাজা মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক কারবার নিয়ন্ত্রণ করছিল। তার বয়স কিন্তু 30 হয়নি, তাতেই তার বিরুদ্ধে এখন পর্যন্ত 29টি মামলা, মানে তার বয়সের চেয়েও তার মামলার ভার বেশি। তো সে
বাহিরে থেকে ক্যাম্পের বাইরে থেকে দীর্ঘদিন যাবতে ক্যাম্পে যে মাদকের বিস্তার সে বিস্তার ঘটানোর জন্য যে তার অপচেষ্টা সেটি সে অব্যাহত রেখেছিল। তো তাকে আমরা শেষ পর্যন্ত আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। দায়িত্ব নিয়েই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। তিনি বললেন, অপরাধীদের সামাজিক পরিচয় দেখা হবে না, তালিকা অনুযায়ী শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলমান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রথম ব্রিফিং করেন তিনি। বলেন, থানায় সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পাওয়ার পর প্রথা মেনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান পুলিশের একার পক্ষে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ করলে তাদের আইনের আওতায় আনা হবে। চলতি মাসে বিশেষ অভিযানে 2000-এর বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতারের তথ্য জানান কমিশনার। সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে, কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে তাহলে এই কিশোর গ্যাংয়ের যে অপরাধ সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করবে। ছিনতাইকারী, সন্ত্রাসী এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু শক্তভাবে চলছে এবং এটি বাড়তেই থাকবে। থানাকে দালাল মুক্ত করার ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটনের এই পুলিশ কমিশনার। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। কমিশনার বলেন, মব কালচারের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবা বান্ধব। যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ডিএমপি কমিশনার দাবি করেন, রাজধানীতে কোনো উগ্রবাদী সংগঠনের তৎপরতা নেই। নিরাপদ শহর গড়তে পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাম উপসর্গে 24 ঘন্টায় বরিশাল ও সিলেটে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে 2 জনের প্রাণ গেছে। বরিশাল শেরে বাংলা মেডিকেলে রোগের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে আরও 55 জন। মোট ভর্তি রোগীর সংখ্যা 204 জন। এদিকে সিলেটে আজও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে মোট 41 জনের প্রাণ গেল। নতুন ভর্তি হয়েছেন 92 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। এছাড়া রাজশাহী, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে মেঝে বা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা চলছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। হামের টিকা কিনতে অর্থ সংকট নয়, ক্রয় সংক্রান্ত জটিলতা ছিল, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে হাম নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, টিকা সরবরাহ করে ইউনিসেফ লাভ করে না। আরও জানান, হামের প্রাদুর্ভাব নয়, টিকার সংকট নিয়ে বারবার সরকারকে সতর্ক করা হয়েছে। So the bottom line is, let me be very clear, UNICEF does not make a profit on the procurement of vaccines. Yeah? Go to the website, as suggested, look at the costing, look at the 4% there, or the 3% for Gavi, or the other way around, 3% for routine, 4% for Gavi. It's all there. দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে হামের পরিস্থিতি কেমন দেখছেন আজকে? স্বাস্থ্য বিভাগ কি বলছে?
লোপা, দেখুন হামের পরিস্থিতি এখনো আসলে ওই আগের মতোই, অর্থাৎ ঊর্ধ্বমুখী, যেটি আমরা গত কয়েক সপ্তাহ ধরেই জানাচ্ছিলাম যে হাসপাতালে রোগীর যে চাপ, সেই চাপ এখনো আসলে থামেনি। প্রতিনিয়ত হাসপাতালে রোগীরা আসছেন রোগী ভর্তির জন্য। আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অভিভাবকরা তাদের যেসব রোগীদের আসলে শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে সেই সব রোগীদেরকে এখানে নিয়ে এসেছেন, কারণ হামের মূল চিকিৎসাটা কিন্তু এই শহীদ শামসুদ্দিন হাসপাতাল কেন্দ্রিকই রয়েছে। এর বাইরে এই হাসপাতালে চাপ কমাতে ইতিমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড খোলা হয়েছে। ফলে আগের মতো এই হাসপাতালে যে এক বেডে আসলে 3 জন রোগীকে চিকিৎসা দিতে হতো সেটি এখন হচ্ছে না, কিন্তু রোগীর চাপ কিন্তু কমেনি এবং মৃত্যু প্রতিদিনই দেখা যাচ্ছে। তার মূল কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু একদিকে আসলে টিকার একটি অব্যবস্থাপনা ছিল, ফলে কমিউনিটি লেভেলে যে ইমিউনিটি সিস্টেম সেটি দুর্বল হয়ে যাওয়ায় শিশুদের দ্রুত আসলে আক্রান্ত হচ্ছেন হামে এবং হামটা ছড়িয়ে পড়ছে বেশি। এবং এর বাইরে শিশুদের পুষ্টিহীনতাও একটা বড় কারণ, কারণ পুষ্টিহীনতার কারণে শিশুদের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি আসলে কমে যাচ্ছে। ফলে হামে আক্রান্ত হওয়ার পরই তাদের শারীরিক জটিলতা আরও বেশি বেড়ে যাচ্ছে। ফলে তাদের পিআইসিইউ সহ অন্যান্য জটিলতা তৈরি সাপোর্ট তাদের লাগছে এবং শরীরে অন্যান্য জটিলতা তৈরি হচ্ছে। ফলে এই সংক্রমণ এড়াতে 1 মাসব্যাপী যে টিকা কার্যক্রম সেটি আজকে শেষ হয়েছে। এর বাইরেও যে শিশুরা এখন বাদ পড়ে গেছেন তাদের দ্রুত টিকার আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। লোপা, নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গেল কয়েক বছরে ব্যাংক খাত পুঁজিবাজার থেকে লুট হয়েছে অর্থ। কোম্পানিগুলো ভুয়া আর্থিক বিবরণী তৈরি করে টাকা নিয়ে গেছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি জানান, অনিয়মের কারণে ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠানে এখন চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ফার সামিটে বক্তারা বলেন, গার্মেন্টস খাতের অর্ধেকের বেশি কারখানা বন্ধের অন্যতম কারণ দুর্বল আর্থিক ব্যবস্থাপনা। টেকসই আর্থিক কাঠামো নিশ্চিত করতে দরকার সঠিক ও নির্ভুল আর্থিক প্রতিবেদন, কিন্তু নানা কারণে দেশের হিসাব ব্যবস্থায় আসেনি স্বচ্ছতা। সকালে রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে নিরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে উঠে আসে নানা সুপারিশ। বলা হয়, নিরীক্ষা মানের নৈতিকতা এবং গুণমান নিশ্চিতের বিকল্প নেই, কারণ হিসাব ব্যবস্থার দুর্বলতায় টিকে থাকতে পারেনি অনেক প্রতিষ্ঠান। ফ্যাব্রিকেটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট করি, তার কনসিকুয়েন্স হচ্ছে আজ হোক কাল হোক সেই কোম্পানিটা ধ্বংস হয়ে যাবে। আমি একটা পাবলিক লিস্টেড কোম্পানি ওভারটেক করার চেষ্টা করেছিলাম। যখন ওর অ্যাকাউন্টিং নিলাম, দেখলাম তার অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ করে। স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ছাড়া টেকসই আর্থিক খাত ও সহজতা ব্যাংকের ঋণ নিশ্চিত করা সম্ভব নয়। গেল কয়েক বছরে ভেঙে পড়ে নিরীক্ষা ব্যবস্থা। ভুয়া প্রতিবেদন তৈরি করে ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান লুটপাট হয়েছে। নিয়ন্ত্রণের অভাবেই ঘটেছে এমন বিপর্যয়। সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছে। ভুয়া আর্থিক প্রতিবেদন দেখে হাজার হাজার মানুষ পুঁজিবাজারে টাকা হারিয়েছে। ভুয়া ভ্যালুয়েশন অথবা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক বড় বড় ঋণ দিয়েছে, পরে ঋণ খেলাপি হয়েছে, ব্যাংক পড়েছে সংকটে। অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, ব্যাংক এবং বিভিন্ন কোম্পানি ভুয়া তথ্য দিয়ে অর্থ বের করে নিয়ে গেলেও নিরীক্ষা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কি ছিল? অসৎ তথ্য দিয়ে সক্রিয় করা হয়েছে পুঁজিবাজারের দুর্বল কোম্পানি। আমি জানি না এফআরসি রোল বিগত দিনে কী ছিল। এই যে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। সামিটে জানানো হয়, দেশে প্রায় 3 লাখ নিবন্ধিত কোম্পানির মধ্যে 1 লাখের বেশি ছোট প্রতিষ্ঠান, যারা রিপোর্টিংয়ের আওতার বাইরে থেকে যায়। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পরে দেখা গেল যে অনেক অ্যানোমালিজ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটার বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আইসিইউ থেকে সরিয়ে নেওয়ার পর এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অপারেশন থিয়েটারের ইনচার্জ। সকাল 6:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ওটি ইনচার্জ ডাক্তার দিলীপ কুমার কুঞ্জু জানান, অগ্নিকাণ্ডের সময় তাড়াহুড়ো করে অনেক রোগীকে সরিয়ে নেওয়া শুরু করেন পরিবারের সদস্যরা। আইসিইউতে থাকা শারমিন নাহার নামে এক রোগীকে সরিয়ে নেওয়ার সময় অক্সিজেন সংযোগ খুলে ফেলেন স্বজনরা। পরে তার মৃত্যু হয় বলে জানান ওটি ইনচার্জ
এছাড়া হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ওটিতে থাকা দুজন নার্স ও একজন চিকিৎসক জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে বের হতে গিয়ে আহত হন। আগুন নেভাতে গিয়ে আহত হন এক ফায়ার সার্ভিস কর্মীও। ওটি বিভাগে থাকা 15 জন রোগীকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নিচে যাইয়া আমরা দেখতেছি যে আগুন উঠতে আছে, লোকজন খুব দৌড়াদৌড়ি, খুব বিজিতে আছে। একটা বাচ্চা কোলে করে রাখছিল গ্রিল সহকারে, গ্রিল ধরে বাচ্চা হাতে ছিল মহিলার, সেই গ্রিলতে লাফ দিয়ে পড়ছে। 5-10 মিনিটের ভিতরে ধোঁয়া আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক জোরে বাইরে 3 তলা থেকে 4 তলার উপরে উঠে গেছে। রোগীরা ছিল ভেন্টিলেটারে, ছিল তখন উনি তো তার নিজে নিয়ে গেছে, মানে ওই তার ওর মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার সময় তারা তো অক্সিজেন ছাড়াই চলে গেছে। দেশে হামের প্রাদুর্ভাব কমেছে, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করেছে। খুলনায় এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে হাম পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আওয়ামী লীগের সরকারের আমলে দেশে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী। হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইমার্জেন্সি অপারেশন থিয়েটার সহ কক্ষগুলো। জানান, এই ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটিকে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ইপিএল এর খবর, 22 বছরের পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল। বোর্নমাউথের মাঠে ম্যান সিটি ড্র এনে দেয় সেই উপলক্ষ। এক ম্যাচ হাতে রেখেই প্রায় 2 যুগের অপেক্ষা শেষে নিজেদের 14তম লিগ শিরোপা ঘরে তুলল গানাররা। দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ হিসেবে ইপিএলে শিরোপা জিতলেন কোচ মিকেল আর্তেতা। ঠিক এই মুহূর্তটির অপেক্ষায় কেটেছে 22টি বছর। ইপিএলে হারানো মুকুট ফিরে পেল আর্সেনাল। গানারদের শোকেসে যোগ হলো 14তম লিগ শিরোপা। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উদযাপন মিকেল আর্তেতা শিষ্যদের। সাকা ওডেগার্ডদের বাদ ভাঙা উচ্ছ্বাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তর লন্ডনের প্রতিটি প্রান্তে। একটা শিরোপার অপেক্ষায় যাদের কেটেছে 2 দশকেরও বেশি সময়, সেই আর্সেনাল সমর্থকরা পানশালার টিভি সেটের সামনেই ঝরালেন আনন্দ অশ্রু। অপেক্ষার যন্ত্রণা শেষে সময়টা এখন শুধুই উদযাপনের। অবশ্য এমন আনন্দ উপলক্ষ নিশ্চিতে মাঠে নামতে হয়নি আর্সেনালকে। বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট 22 বছরের জমানো আক্ষেপ ঘুচে গানারদের এনে দেয় শিরোপা জয়ের উল্লাস। শিরোপা রেসে টিকে থাকতে হারাতেই হবে টানা 16 ম্যাচ অপরাজিত থাকা বোর্নমাউথকে, না হলে ট্রফি যাবে আর্সেনালের ঘরে। এমন সমীকরণে সিটিজেনদের ডেরায় প্রথম আঘাত ইলি জুনিয়র কোপির। সমতায় ফেরার চেষ্টায় সফল হলেন আর্লিং হল্যান্ড, কিন্তু শিরোপা রেস বাঁচিয়ে রাখতে তা যথেষ্ট ছিল না গার্দিওলা শিষ্যদের। এই স্প্যানিয়ার্ডের ইতিহাস ছাড়ার গুঞ্জনের মাঝেই সম্ভাব্য বিদায়টা হলো শিরোপা হারিয়ে। কংগ্রাচুলেট আর্সেনাল। আর্সেনাল, মিকেল আর্তেতা ও তাদের খেলোয়াড়দের অভিনন্দন। তারা এটার যোগ্য। মুহূর্তটি ওদের জন্য সত্যি ভীষণ স্পেশাল। ম্যান সিটিকে রুখে দিয়ে আর্সেনালকে আগাম শিরোপা এনে দেয়া বোর্নমাউথ গড়ল নতুন মাইল ফলক। প্রথমবারের মতো ক্লাবটি নিশ্চিত করল ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা। সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগে খেলারও। গেল কয়েক মৌসুমে বারবার তীরে এসে তরি ডোবানো আর্সেনাল এবার আর ভুল করেনি। মরিনিয়োর পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ হিসেবে ইপিএলের শিরোপা জিতলেন কোচ মিকেল আর্তেতা। ওরি বার্গক্যাম্পদের সেই ইনভিনসিবল যুগের পর কত বসন্ত পেরিয়ে অবশেষে সোনালি ট্রফি ফিরছে গানারদের ঘরে। কান্না, অপেক্ষা আর বুক ভাঙা কষ্টের পর এই সময়টা শুধুই আর্সেনালের। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস। 2015 সালে বরিশালের ছাত্রদল ও জাসসের 2 নেতাকে ক্রস ফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক এসপি এহসানুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী 17 জুন থেকে শুরু হবে। মোট সাক্ষী 28 জন। এই দিন আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করা হয়। এর আগে চলতি বছরের 31 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরে সেই অভিযোগ আমলে নিয়ে পলাতক 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ক্রসফায়ার নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হলো এবং পরপর বেশ কয়েক রাউন্ড গুলি এদেরকে করেছে
এদের পোস্টমর্টম রিপোর্ট, সিরোথাল রিপোর্ট সমস্ত কিছুই আমাদের ডকুমেন্ট এভিডেন্স হয়ে গেছে এবং আজকে চার্জ হয়েছে আসামিদের বিরুদ্ধে। দুজন পলাতক আজকে দুজনকে নিয়ে আসছিল মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং মোহাম্মদ জসিম উদ্দিন। যুক্তরাষ্ট্রকেন্দ্রিক ক্ষমতার প্রভাব কমাতে বহুমেরু বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার গঠনে একসাথে কাজ করবে চীন রাশিয়া। বুধবার বেইজিংয়ে এই সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন দুই দেশের প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরে বাণিজ্য, কূটনীতি সহ আরও 20টি ইস্যুতে সমঝোতা হয় প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সপ্তাহ পরই চীন সফর রুশ প্রেসিডেন্টের, ফলে ভ্লাদিমির পুতিনের 25তম চীন সফরকে ঘিরে স্বভাবতই বাড়তি উন্মাদনা। বেইজিংয়ে পৌঁছানোর পরপরই জাঁকজমক অভ্যর্থনা জানানো হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এরপরই দেওয়া হয় সর্বোচ্চ সম্মাননা। এ সময় উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরই বৈঠকে বসেন দুই দেশের প্রেসিডেন্ট। এ সময় বাণিজ্য, প্রযুক্তি, কূটনীতি সহ নানা ইস্যুতে আলোচনা হয় জিনপিং এবং পুতিনের মধ্যে। তবে দুই নেতা সবচেয়ে বেশি জোর দেন যুক্তরাষ্ট্রের ক্ষমতার বলয় ভাঙার বিষয়ে। যুক্তরাষ্ট্রকেন্দ্রিক ক্ষমতার প্রভাব কমাতে বহুমেরু বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার গঠনে একসাথে কাজ করার ঘোষণা দেন চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট। এ সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর করেন দুই দেশের প্রেসিডেন্ট। আমাদের লক্ষ্য হলো রাশিয়ান ও চীনা জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করা। এই অটল ভিত্তিগুলো আমাদের সম্পর্ককে বারবার কঠিন পরীক্ষা সত্ত্বেও সফলভাবে টিকে থাকতে সাহায্য করেছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও উন্নত করব এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করব। আমাদের সহকর্মীরা ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে একটি বহুমেরু কেন্দ্রিক বিশ্বের দিকে টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তুলছেন। চীন রাশিয়া সম্পর্কের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, সুদৃঢ় ও উচ্চমানের উন্নয়নকে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া আমি এবং প্রেসিডেন্ট পুতিনের যৌথভাবে নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত, যা দুই দেশের মৌলিক স্বার্থ এবং বৈশ্বিক উন্নয়নের বৃহত্তর প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি এবং প্রেসিডেন্ট পুতিন চীন ও রাশিয়ার মধ্যে সুপ্রতিবেশী সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বিষয়ক চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছি। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে নানা ইস্যুতে নেয়া 20 শর্তে সমঝোতা স্বাক্ষর হয়। বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান ভ্লাদিমির পুতিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।